আজকে সেজন্যই আপনাদের সবচেয়ে বড় ব্যর্থতা হলো আপনারা সুশাসন প্রতিষ্ঠা করতে পারেন নাই, এবং এই ব্যর্থতার কারণেই আপনাদের সমস্ত সফলতা আজকে বিলীন হয়ে গেছে, মলিন হয়ে গেছে, ম্লান হয়ে গেছে, যার প্রতিফলন আপনারা এই 4টি সিটি কর্পোরেশনের নির্বাচনে দেখেছেন। কিভাবে নীরবে আমাদের সভা সমিতি করতে দিবেন না, আমাদের মিছিল করতে দিবেন না। আপনারা ভেবেছেন যে বিএনপিকে তো এবার একেবারে আপনাদের 2-1 মন্ত্রী বলেছিল বিএনপি কোথায়, বিএনপি শেষ। সেটা ওই সিটি নির্বাচনে দেশের মানুষ দেখিয়ে দিয়েছে বিএনপি কোথায় আজকে। সেজন্য এই আপনাদের এই জিনিসটা, তারপরে দেখেন বাজেটে বিরাট বাজেট, there is nothing to be proud about. Whole nation should be proud. আমরা সকল সরকারের এখানে কি বলে না, যে অর্জন আমরা করেছি সকল সরকারের অবদান আছে। শুধু এই 4 বছরে তো হয় নাই, 5 বছরে যে দারিদ্র সীমার নিচের লোক কমে গেছে, গত 10 বছরে কমেছে, নট ইন লাস্ট 4 years or 5 years। কিন্তু আপনারা বলেন বিরাট বাজেট হয়েছে। 517 কোটি টাকার বাজেট ছিল 72-73 সালে রাজস্ব বাজেট, আর উন্নয়ন বাজেট ছিল 318 কোটি টাকা। বেড়েছে, প্রত্যেক বছর বেড়েছে, অর্থনীতি সম্প্রসারণের সঙ্গে, বিশ্বায়নের কারণে, জনসংখ্যা বৃদ্ধির কারণে এটা বেড়েছে, বাড়বেই ইনশাআল্লাহ। আগামী বাজেট, এই বাজেট তো আপনারা 6 মাসের জন্য করেছেন ধরে নেব, আগামী বাজেট ইনশাআল্লাহ এই বাজেটে যে আপনারা 2,22,491 কোটি টাকার বাজেট করেছেন, আগামী বাজেটে আমরা ইনশাআল্লাহ 1.5 গুণ বড় বাজেট পেশ করব এই দেশে। আজকে আপনারা আরেকটি পয়েন্ট বলবো বাজেটের উপরে, যারা 5 কোটি মানুষ বাংলাদেশে এখনো দারিদ্র সীমার নিচে বসবাস করে, 5 কোটি মানুষ, এর মধ্যে 3 কোটি আছে অ্যাবসলিউট পুয়ার, একেবারে নিঃস্ব। তাদের জন্য তাদেরকে কি করে মেইনস্ট্রিম ইকোনমিতে আনা যায় সেই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট বক্তব্য এই বাজেটে দেখি নাই। মাননীয় স্পিকার, বিচার বিভাগ হলো আমাদের সংবিধানের একটি স্তম্ভ, কিন্তু সংসদকে ট্রান্সগ্রেস করার কোনো এখতিয়ার বিচার বিভাগের নাই। সড়ক ভবন সংক্রান্ত সংসদের একটি কার্যক্রমকে কেন্দ্র করে গত 5ই জুন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী হাইকোর্ট ডিভিশনে উন্মুক্ত আদালতে আমাদের স্পিকারকে ধরে নিতে পারেন, আপনাকে বলেন তিনি স্পিকার হাইকোর্টে প্র্যাকটিস করেন নাই, অল্প বিদ্যা ভয়ঙ্করী, তার এ ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহী। স্পিকারের এত অজ্ঞতা তা আগে জানতাম না, তার সংবিধান সম্পর্কে ন্যূনতম জ্ঞান নাই, এগুলো জানতে হলে পড়াশোনা করতে হয়, তার এই পদে থাকার কোনো অধিকার নাই। আরো অনেক কথা বলেছেন, আমার কাছে পুরো পেপার ক্লিপিং এখানে আছে। এরপরে যেটা হলো এই বিষয়টা এই পার্লামেন্টে আপনার একই দিনে এই বক্তব্য রাখার পর বাবু সুরঞ্জিত সেনগুপ্ত পার্লামেন্টে বললেন যে প্রধান বিচারপতি উদ্দেশ্যে সেদিন বলেছিলেন, আপনার একজন বিচারপতি সংবিধান লঙ্ঘন করেছেন, স্পিকার সম্পর্কে অবমাননামূলক বক্তব্য রেখেছেন, এটা তার এখতিয়ার বহির্ভূত, এজন্য এই বিচারপতি আর বিচারকের আসনে বসতে পারেন না, তার চলে যাওয়া উচিত। অবিলম্বে এই বিষয়টি নিষ্পত্তির জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হোক, এবং সেখানে তিনি 3 দিনের আলটিমেটামও দিয়েছিলেন। তোফায়েল আহমদ সাহেব, আমার দি স্পিড ফায়ার 69 মুভমেন্টের কি বলে না, দি হিরো অফ আওয়ার কান্ট্রি, তিনি বলেছেন তিনি আজ সংসদকে অবমাননা করেছেন, যার নিন্দা জানানোর ভাষা আমার জানা নাই। আমার মনে হয় বিচারপতি একজন সেইডিস্ট, মানুষকে অপমান করে মজা পান। এই বিচারপতি একজন ট্রাফিক পুলিশ স্যালুট দেয়নি বলে গাড়ি থেকে নেমে তাকে কান ধরে ওঠা বসা করিয়েছেন, এটা কি বিচারপতির কাজ? ওই বিচারপতি বিমানে 3য় শ্রেণীর টিকিট কিনে বিজনেস ক্লাসের 1 নম্বর সিটে বসতে গিয়েছিলেন, তাকে বসতে দেওয়া হয়নি বলে বিমানের সংশ্লিষ্ট সবাইকে আদালতে ডেকে এনে দাঁড় করিয়ে রেখেছিলেন। তিনি আরো বলেন, সময় এসেছে সংবিধানের 96 অনুচ্ছেদ পুনঃপ্রবর্তন করার, এটা থাকলে
ওই বিচারপতিকেই ইমপিচ করতে পারত জাতীয় সংসদ। একই ধরনের কথা শেখ ফজলুল করিম সেলিম, রাশেদ খান মেনন, আমাদের মুজিবুল হক চুন্নু এবং আরো অনেকে বলেছেন। মাননীয় স্পিকার, 18 জুন এই মাননীয় স্পিকার 18 জুন এই আমাদের স্পিকার একটা রুলিং দিলেন। রুলিং এ বললেন যে বিচারপতি শামসুদ্দিন মানিক সংবিধান লঙ্ঘন করেছেন, প্রধান বিচারপতিকে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেন। মাননীয় স্পিকার, এরপরে আমি যা বলবো, দুঃখের বিষয় 28 মার্চ 2013 সালে একই বিচারপতিকে হাইকোর্ট ডিভিশনের প্রায় 40 জন বিচারপতিকে ডিঙিয়ে আপিল বিভাগে নিয়োগ দান করা হয়। তার এই নিয়োগ মতিন খসরু সাহেব এখানে আছেন, তার এই নিয়োগ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিচারপতি সহ সকল শ্রেণীর মানুষের মধ্যে দারুণ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এমনকি আপনারা যাদেরকে নিয়োগ দান করেছেন প্রায় 45 জনের মতো হবে এই 4 বছরে, এদের মধ্যে অনেকে সরকারের এই সিদ্ধান্ত শুধু সুপ্রিম কোর্টের ঐতিহ্যের পরিপন্থী নয়, সরকারের এই সিদ্ধান্ত পুরো সংসদ ও সংসদ সদস্যের জন্য অপমানজনক এবং সরকার এই সংসদের সার্বভৌমত্ব রক্ষা করতে ব্যর্থ হয়েছে বলে আমরা মনে করি। মাননীয় স্পিকার, একই বিচারপতি ওই যে এই কারণে আমরা তাকে কনফার্ম করি নাই, আপনার বক্তব্যের কারণেই ওই যে স্যালুট, পুলিশ ট্রাফিক, এটা সেটা ইত্যাদি বিমানের, ওই কারণে তো আমরা তার কনফার্ম করি নাই। মাননীয় স্পিকার, একই বিচারপতি কর্নেল তাহেরের বিচারের রায় দিয়েছেন 22 মার্চ 2011 সালে, যখন 2 বছর 2 মাস পর, যখন তিনি আর হাইকোর্টে নাই, আপিল বিভাগে এসে পূর্ণাঙ্গ রায় স্বাক্ষর দিলেন। খুব ভালো কথা। এখানে 197 পাতার রায়, এই রায়টা আমি আপনাদেরকে যদি চান তো কপি দিতে পারি। এখানে আমার বই ডেমোক্রেসি অ্যান্ড দ্য চ্যালেঞ্জ অফ ডেভেলপমেন্ট, এ স্টাডি অফ পলিটিক্স অ্যান্ড মিলিটারি ইন্টারভেনশনস ইন বাংলাদেশের থেকে অসত্য উদ্ধৃতি দিয়ে নিজের রায়কে জাস্টিফাই করার চেষ্টা করেছেন। এটা একটা বিচারপতির জন্য একটা অনৈতিক কাজ। আমি সংবাদ সম্মেলন করে এটা বলেছি যে এটা তার করা উচিত হয় নাই। কর্নেল তাহেরকে আমরা মুক্তিযোদ্ধা হিসেবে সবাই অবশ্যই সম্মান করি, কিন্তু স্বাধীনতার পর কর্নেল তাহেরের ভূমিকা ছিল সম্পূর্ণ ভিন্ন রকমের, যার কারণে বঙ্গবন্ধু নিজে তাকে সেনাবাহিনী থেকে সরিয়ে দিয়েছিলেন। তিনি সমাজে বিপ্লব আনার অংশ হিসেবে একটি শ্রেণীবিহীন সেনাবাহিনী গঠন করতে চেয়েছিলেন। 7 নভেম্বর থেকে 23 নভেম্বর পর্যন্ত তার আদর্শ উদ্বুদ্ধ সৈনিকরা, এই যে ইনু সাহেব সহ প্রায় 60 জন অফিসারকে হত্যা করে। কর্নেল তাহেরের নেতৃত্বে সেনাবাহিনীর ভিতরে 2টি সংগঠন কাজ করে। জাসদের সামরিক শাখা ছিল বিপ্লবী গণবাহিনী, যার অধিনায়ক ছিলেন কর্নেল আবু তাহের, এবং সহকারী অধিনায়ক ছিলেন আমাদের বন্ধু এখানে এই হাসানুল হক ইনু। গণবাহিনীর মহানগরের অধিনায়ক ছিলেন প্রফেসর আনোয়ার হোসেন, বিপ্লবী সৈনিক সংস্থার প্রধান ছিলেন মেজর জলিল। এই সব কথা আমার বইতে লেখা আছে। এখন আপনি আমার বই থেকে 2টো লাইন তুলে দিয়ে একটা মিথ্যা উদ্ধৃতি দিবেন, আর কেন আপনার এই ট্রায়ালটা হলো, কেন কর্নেল তাহেরের বিরুদ্ধে এই ট্রায়ালটা করা হলো, কেন এটার একটা লাইন, আপনারা যারা আইনজীবী আছেন আপনারা বুঝবেন যে একটা জাজমেন্টে একটা ব্যাকগ্রাউন্ড দেয়, একটা ব্যাকগ্রাউন্ড যে কি কারণে হলো। ঠিক আছে, ইউ মে সে হিজ ট্রায়াল ওয়াজ এ নালিটি, ঠিক আছে, আমি ডোন্ট ওয়ান্ট টু চ্যালেঞ্জ দ্যাট, বিকজ এটা তো রায় দিয়েছে বলে, কিন্তু কেন তার বিরুদ্ধে করা হলো, কেন তাকে ট্রায়াল করা হলো? তার যে কাজ তিনি করেছিলেন তখন মুক্তিযোদ্ধা হয়েছে বলেই তো। বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছেন তারা তো সবাই মুক্তিযোদ্ধা ছিলেন, তো তাদেরকে আমরা এখন কি বীর মুক্তিযোদ্ধা বলবো?